জনগণনা, ভারতের জনগণনা 10 বছর অন্তর অন্তর হয়। 2011তে লাস্ট হয়েছিল, 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু এখন ভাই 2026 চলে এসেছে, জনগণনা কিন্তু আমাদের কাছে আসেনি। তবে বিভিন্ন চাকরির পরীক্ষায় তুমি এসএসসি বলো, রেল বলো, রাজ্যের বিভিন্ন এক্সাম বলো, এই জনগণনা থেকে প্রশ্ন দিচ্ছে, খুব কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে। কি ধরনের নতুন নতুন প্রশ্ন করছে, চলো আজকের ক্লাসে সেটা আমরা ডিটেলসে বুঝবো এবং তোমাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো যে কতটা ডেপথে প্রশ্ন আসছে। যদি আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভাই, এই সব প্রশ্নের উত্তরগুলো তুমি করতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখনকার যে প্রশ্নগুলো আসছে কিরকম লেভেলে আসছে, কি বলছে প্রশ্নটায় দেখো। ভারতীয় শহরে প্রথম কি বলছে, পূর্ণাঙ্গ আদমশুমারি কবে হয়েছিল, সাল তোমাকে দিয়ে দিয়েছে। চলো আমরা আগে এর কনসেপ্টটা বুঝিনি যে কনসেপ্টটা কি রয়েছে। দেখো তুমি যদি দেখবে সর্বপ্রথম যদি আমরা দেখি যে কবে থেকে এই জনগণনা বা আদমশুমারি শুরু হয়েছে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। 1800 সালে সর্বপ্রথম ইংল্যান্ডের দেশে সর্বপ্রথম আদমশুমারি বা জনগণনা শুরু হচ্ছে। তারপর আস্তে আস্তে ভারতে আসছে। ভারতে এক ভদ্রলোক ছিল যার নাম, মানে ব্রিটিশেরই ছিল, যার নাম জেমস প্রিন্সেস। এর সহযোগিতায় ভারতের এলাহাবাদ এবং বেনারসে আলাদা আলাদাভাবে জনগণনার সর্বপ্রথম হচ্ছে। এলাহাবাদে হয়েছে 1824-এ এবং বেনারসে হয়েছে 1827 থেকে 28-এ। এরপরে আমরা মনে আছে আমরা একই ছিলাম, মানে বাংলাদেশ পাকিস্তান সবই তো ভারতের মধ্যে ছিল। পরে তো ভাই দেশ ভাগাভাগির সময় ভাগ হয়েছে। 1830-এ আমরা দেখব ঢাকায় এক ভদ্রলোক যার নাম হেনরি ওয়াল্টার, তার তত্ত্বাবধানে ভারতের এমন একটি শহর যার নাম ছিল ঢাকা। তখন তো বাংলাদেশ আমাদের মধ্যেই ছিল। ঢাকা শহরে পূর্ণাঙ্গ আদিমশুমারি করা হয়েছিল, আর এই ভদ্রলোককে ভারতীয় আদিমশুমারির জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। তারপরে যদি তুমি দেখো 1872-এ কার সময়কাল ছিল, লর্ড মেয়র সময়কাল ছিল। তার সময়কালে ভারতে বিক্ষিপ্তভাবে কি হচ্ছে, জনগণনা হচ্ছে। তারপরে দেখব লর্ড রিপনের সময়কাল থেকে, মানে 1881 থেকে কি করা হচ্ছে, একের পর এক মানে একসাথে জনগণনা শুরু হচ্ছে। এটা হচ্ছে পুরো জনগণনার হিস্ট্রি। এই জায়গা থেকে আমাদের এই প্রশ্নটা এসেছে। ভারতীয় শহরে প্রথম পূর্ণাঙ্গ আদিমশুমারি কোথায় হয়েছে, আমরা বলবো ঢাকাতে হয়েছে। কোথায় হয়েছে, ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়েছে। কত সালে, 1830 সালে হয়েছে। এই লেভেলের প্রশ্নগুলো করছে, এইগুলোকে আমাদের বুঝতে হবে। এরপরে একটা প্রশ্ন যদি তুমি একটু ভালো করে দেখো দিয়েছে, জনসংখ্যা, দেখো এমটিএসে এসেছে জনসংখ্যার উপর প্রবন্ধ। ভাবো জনসংখ্যা নিয়ে কে প্রবন্ধ রচনা করেছে, সেখান থেকে দিচ্ছে শীর্ষক, তার রচনায় জনসংখ্যা বৃদ্ধির তথ্য দেওয়ার জন্য নিম্নলিখিত কাকে কৃতিত্ব দেওয়া হয়, মানে কে লিখেছে এই প্রবন্ধটা, সেখান থেকে প্রশ্ন করেছে। চলো আমরা একটু কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝবো যে কি বলতে চেয়েছে। দেখো একটা থিওরি রয়েছে যার নাম ম্যালথাস থিওরি। এই ম্যালথাস ছিলেন কোথাকার মানুষ, তিনি তো বুঝতেই পারছো ব্রিটিশের এক মানুষ ছিলেন, যার নাম, পুরো নাম হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস। সময়কালটা 1766 থেকে 1834। তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। ইনি একটা ডাটা প্রকাশ করে, যেখানে তিনি 1794 জনসংখ্যার উপর কি করছে, একটা বই প্রকাশ করছে বা একটা তথ্য তিনি প্রকাশ করছেন, যেখানে জনসংখ্যা কেন বৃদ্ধি পায়, জনসংখ্যা কমে গেলে কি হয়, জনসংখ্যা কিভাবে পরিমাণ করতে হয়, এই সমস্ত কিছু তিনি খুব সুন্দরভাবে তার বইতে লিপিবদ্ধ করেছেন। তাহলে তুমি দেখো তার যে বইয়ের নামটা ছিল জনসংখ্যা নীতির উপর একটি রচনা। এই বইতে তিনি যুক্তিসম্মতভাবে সব কিছু টু দা পয়েন্টে দেখিয়েছে এই ম্যালথাস থিওরিতে। এছাড়া আরো অনেক তথ্য আছে, তিনি খুব সুন্দরভাবে বলেছেন। দেখো একটা পয়েন্টে তিনি বলছে মানুষ জ্যামিতিক হারে বৃদ্ধি পায় বা জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। কিভাবে দেখো, বলছে ঠিক এরকম লাফিয়ে লাফিয়ে 2, 4, 6, 8 এরকম ভাবে জনসংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়। এবার যদি এতটা জনসংখ্যা বাড়ছে, ভাই মানুষজন তো খাদ্য খাবে, জনগণ তো কিছু না কিছু খাবে 3 বেলা, তো খাবার বা খাদ্য কিন্তু এরকম জ্যামিতিক হারে বাড়ে না। খাদ্য কিরকম ভাবে বাড়ে, গাণিতিক হারে বাড়ে, মানে 1, 2, 3, 4 এই ডাটাটা তিনি তার এই ম্যালথাসীয় থিওরির মধ্যে দিয়েছেন।
এই জায়গা থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন করেছে। তুমি দেখতে চাও প্রমাণ? আমি তোমায় দেখাচ্ছি, দেখো কিভাবে প্রশ্নগুলো এসেছে। এই যে প্রথম প্রশ্ন, জনসংখ্যার উপর প্রবন্ধ, জনসংখ্যার উপর প্রবন্ধ নিম্নলিখিত কাকে কৃতিত্ব দেওয়া হয়? ম্যালথাসের কথা বলছি, টমাস রবার্ট ম্যালথাস, এনার সম্বন্ধে অপশন বি হবে উত্তর। এর পরের প্রশ্নটাই যদি তুমি দেখো, বলছে ম্যালথাসীয় তথ্য অনুসারে জ্যামিতিক অগ্রগতিতে বৃদ্ধি পায়। আমি বললাম ম্যালথাস কি বলেছে? জনসংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, 2, 4, 6, 8 এইভাবে বৃদ্ধি পায়, এটাকে জ্যামিতিক হার বলছে। জনসংখ্যা খাবে কি, মানে খাদ্য, এটা গাণিতিক হারে বৃদ্ধি পায়, 1, 2, 3, 4, 5 এইভাবে। তাহলে জ্যামিতিক অগ্রগতিতে কি বাড়ছে? আমরা বলবো পপুলেশন বাড়ছে। থিওরি কে দিয়েছে? ম্যালথাস দিয়েছে এই থিওরি। চলো আমরা চলে আসবো এর পরের প্রশ্ন। দেখো এর পরের প্রশ্নটা কি দিয়েছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে জনসংখ্যা ড্যাশ পরিবর্তনের প্রধান প্রক্রিয়াগুলি রয়েছে। এসএসসি সিএইচএসএল এ দিয়েছে। দেখো আগে না আমাদের প্রশ্ন কিভাবে আসতো, যে জনঘনত্ব কোথায় বেশি, কোথায় সেক্স রেশিও বেশি, কোন জায়গায় জনসংখ্যা অত্যাধিক, কোন জায়গায় জনসংখ্যা কম, কোথায় শিক্ষকতার হার বেশি, কোথায় শিক্ষকতার হার কম। কিন্তু এখন এই সব জায়গা থেকে প্রশ্ন ছেড়ে এই ডাটাগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন দিচ্ছে। তো তুমি যদি যুগের সাথে তাল মিলিয়ে, প্রশ্নের সাথে তাল মিলিয়ে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা যদি না বুঝে নাও, তাহলে কিন্তু পাশ করা বা ভালো স্কোর করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এইভাবে পড়া থেকে মাথায় এলো রেল এবং এসএসসিতে কিন্তু 1 লাখের উপর ভ্যাকান্সি আসছে, মানে রেলে 1 লাখ আর আমাদের দেখবো এসএসসিতে 1 লাখের উপর ভ্যাকান্সি। তো তুমি যদি চাকরি পেতে চাও, ইওর স্টাডি থেকে প্রচুর ছেলেমেয়ে চাকরি পাচ্ছে, যাদের ভিডিও তোমরা শর্টসে দেখতে পাচ্ছ, এছাড়া আমি এখানে দিয়ে দেবো, একটু দেখে নিও। জিকে ক্লাস তো আমি করতাম, অনেক সাপোর্ট পেয়েছি, আচ্ছা, সেই জন্য আজ এই জায়গায় আসতে একদম। পেরেছি। কম্পিটিটিভ লাইনে এসছো কি ইও স্টাডির হাত ধরেই, নাকি আগে নিজে পড়াশোনা করতে বা কোথাও পড়তে? না স্যার, আমি ইউস্টারির হাত ধরেই গ্রাজুয়েশন করতাম, তো তারপরে আপনাদের ক্লাস থেকে করে। আমি তো বলবো স্যারকে একবার ফলো করে দেখো, মানে বিশ্বাস করাচ্ছি যে যদি জিরো হয়ে থাকো না, তুমি অবশ্যই সেটা একটা তোমার মানে নিজের প্রতি একটা কনফিডেন্স বেড়ে যাবে যে আমি পারবো। কিসে হলো মিন্টু তোমার? আমার স্যার সিআরপিএফ এ হয়েছে। তুমি আমাদের তোর ম্যাডামের সাথে- অতসী ম্যাডামের যে ট্রিক্স, ওইটা এতটা পরিমাণে আমার কাজে লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই ট্রিক্স এর অতসী কারণে ম্যাডামের যে আমি অনেক ট্রিক্সের জিনিস- ছলে তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি গুলো হ্যাঁ। বোঝায়, স্ট্যাটিক বোঝায়, সেগুলো হেল্প হয়েছে মানে অনেকটা। ওই যে জিওগ্রাফি যে ম্যাপটা না, মানে চোখে ভাসছে। ম্যাডাম এমন করে বলতে ইটাই নগরের ইটে হেঁটে থ্যাংক ইউ, হেঁটে থ্যাংক ইউ। তো ইটে হেঁটে হেঁটে যাচ্ছি ইটাই নগর, তারপরে কি বলতো মণিপুরের মণিতারাই পায়, এরকম করে ম্যাডাম বলে বলে মানে বলে শর্ট টেক্সট গুলো আমাদের এখনো মনে আছে। কিসে হলো? সিআরপিএফ সিআরপিএফ। আচ্ছা, এটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল। ফার্স্ট অ্যাটেম্পটেই চাকরি। হ্যাঁ স্যার, হ্যাঁ ডাব্লিউবি তো হয়ে গেছে। ডব্লিউবিপিও পাস, জিডিও পাস, জিডির ফাইনাল সিলেকশন হয়ে গেছে, এবার ডব্লিউবিপির পালা। আশা করছি কেপিও পাস করে যাবে। না স্যার, 3টে পাস হয়েছে, কলকাতা পুলিশে 4টে হবে, অগ্নিবীরও পাস করেছিলাম। ও আচ্ছা, যাইনি রানে। অগ্নিবীরও পাস করেছো। এখন কত, 19 বছর? 6 মাস। গ্রেট। 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে। এবং সব থেকে বড় জিনিস, তুমি উচ্চ মাধ্যমিকের পরেই পড়াশোনা শুরু করেছিলে। কিসে হলো রাহুল? স্যার বিএসএফ হলো। প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। তো তোমরা যদি এখন থেকে পড়াশোনা না করো ভাই, তোমরাও কিন্তু চাকরি পেতে পারবে না। তো চাকরি পাওয়ার জন্য অনেকেই বলবে দিদি কোথায় পড়বো, কিভাবে পড়বো। তাদেরকে একটু জানাই, আমাদের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, যেটা হচ্ছে 6.0। তুমি যদি এসএসসি আর রেলের জন্য প্রিপারেশন নাও, সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম আমার মনে হয়। যেভাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তোমাকে পড়াচ্ছে, তুমি যদি সেভাবে পড়তে পারো, বস তুমি চাকরি নিয়ে নেবে। এবার তোমার কাজ হবে পড়াশোনা করা। এবার দেখো তুমি কি করবে, কিভাবে এই কোর্স পারচেস করবে। বাড়িতে বসে করতে পারবে, মোবাইল ফোনের থ্রু করতে পারবে। তুমি তোমার প্লে স্টোর থেকে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও। আমি কি করব, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তুমি সেখান থেকেও ডাউনলোড করতে পারো। তুমি ডাউনলোড করলে কোর্স পেয়ে যাবে তোমার ইচ্ছা মতো, রেলের কোর্স, এসএসসির কোর্স, পুলিশের কোর্স, শুধু জিকের কোর্স, শুধু ম্যাথের কোর্সও কিন্তু তুমি নিতে পারো। তো নিয়ে পড়াশুনো শুরু করো, শুধু ফর্ম ফিল আপ করে কাজ হবে না, পড়াশুনো শুরু করো। প্রচুর ছেলে মেয়ে এখন থেকে পড়াশুনো করছে। তুমি যদি পড়াশুনো না করো বস, তুমি পিছিয়ে পড়বে। আচ্ছা, এই কোর্সের সুবিধা আমি দিয়ে দিলাম, তুমি চাইলে একটু দেখে নিতে পারো। আর এই সুযোগ হাতছাড়া করো না, কারণ আমাদের 2 মিলিয়ন হয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 প্ল্যাটফর্ম, যেখান থেকে প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর চাকরি পায়। তো তুমিও পাবে যদি এখন থেকে পড়াশুনো শুরু করে দাও। স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, কল করলে এখন অফার চলছে, এই অফারটা তুমি গ্র্যাব করতে পারবে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাকে এর মধ্যে দেব,
যাদের সিলেবাস কমপ্লিট, যারা শুধু প্র্যাকটিস করতে চাইছো, ম্যাথের প্র্যাকটিস বুক রয়েছে, এই বুকটা নিয়ে ভাই শুধু প্র্যাকটিস করো, আমার মনে হয় ম্যাথ নিয়ে আর কোনো ভয় থাকবে না। বইটা ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, তুমি তোমার ইচ্ছা করে ইচ্ছা মতো সেখান থেকে কি করতে পারো, পারচেস করতে পারো। আমি এছাড়াও ডিসক্রিপশনে লিঙ্ক তোমায় দিয়ে দেবো। চলো, যে প্রশ্নটা আমরা দেখছিলাম সে প্রশ্নটা দেখি। দেখো, জনসংখ্যা ড্যাশ পরিবর্তনের প্রধান প্রক্রিয়াগুলো রয়েছে। দেখো, এই জনসংখ্যা পরিবর্তনের না 3টে প্রক্রিয়া রয়েছে, একটা দারুণ থিওরি রয়েছে। চলো তোমাকে একটু দেখাই থিওরিটা কি। বিভিন্ন বৈজ্ঞানিকরা, যেমন নাম দেখতে পাচ্ছ, ওয়ারেন থমসন রয়েছে, আরো অনেক বিজ্ঞানীরা রয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে যে জনসংখ্যা প্রধানত 3টি প্রধান বিষয়ের উপর কি হয়, পরিবর্তন হতে থাকে। কি বিষয় একটু বলি। দেখো, এক হচ্ছে জন্মর রেট বা জন্মহার, জন্মাচ্ছে, অন্যদিকে মৃত্যুর হার, এই দুটো পরিবর্তন। আর আরেকটা পরিবর্তন হচ্ছে মাইগ্রেশন, মানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই 3টি প্রধান কারণে জনসংখ্যা পরিবর্তন হচ্ছে। এক হচ্ছে জন্মাচ্ছে তাই পরিবর্তন হচ্ছে, এক মৃত্যু হচ্ছে তাই পরিবর্তন হচ্ছে, আর আরেকটা পরিবর্তন হচ্ছে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে তাই। এবার এর মধ্যেও একটা বিষয় রয়েছে, এই যে জন্ম আর মৃত্যুর হার, ভাই এটা তো কারোর হাতে নেই, এটাকে আমরা স্বাভাবিক মেথড বলতে পারি। কিন্তু এই যে পরিবর্তনটা, মাইগ্রেশন, আমার পছন্দ হচ্ছে না এলাকা, চাকরি নেই, খাদ্য নেই, পরিস্থিতি ভালো নেই, আমি এখানে থাকবো না, অন্য জায়গায় যাব, তো এটা মানুষ কৃত্রিমভাবেও কিন্তু করছে। তাহলে আমরা জনসংখ্যা পরিবর্তনের প্রধান 3টি প্রক্রিয়ার মধ্যে জন্ম, মৃত্যু এবং মাইগ্রেশনকে পাই। এখান থেকে দেখবে কি ধরনের প্রশ্ন দিয়েছে, এই যে এই প্রশ্নটাই তো আমরা একটু আগে দেখছিলাম, এই প্রশ্নটা একটু আগে করার আমরা চেষ্টা করছিলাম, যেখান থেকে কি বলেছে, জনসংখ্যা পরিবর্তনের প্রধান প্রক্রিয়াগুলো কি কি। তাহলে প্রধান প্রক্রিয়া কটা, 3টে পেয়েছি। কি কি প্রক্রিয়া, মনে করো জন্মহারকে পেয়েছি, আচ্ছা মৃত্যু হারকে পেয়েছি, আর তার সাথে সাথে আমরা মাইগ্রেশনকে পেয়েছি, বা আমরা বলতে পারি স্থানান্তরকে পেয়েছি। তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন, রিসেন্ট এক্সামে প্রশ্ন আসছে। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন দিয়েছে, নিচের কোনটিকে জনসংখ্যা পরিবর্তনের স্বাভাবিক কারণ হিসেবে ধরা হয়। স্বাভাবিক কারণ, দেখো এসএসসি সিএইচএসএল দিয়েছে জন্ম না মাইগ্রেশন। আমি একটু আগেই বলেছি, নিজেরা উত্তর করো, কমেন্ট সেকশনে উত্তর জানো। জন্ম এবং মৃত্যু এটা তো কারোর হাতে নেই, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, আর মাইগ্রেশনটা এক জায়গা থেকে অন্য যাচ্ছে, এটা কিন্তু কৃত্রিম ব্যাপার। তাহলে উত্তর মাত্র এ, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে এটা আমরা দেখব। দেখো, পরের প্রশ্ন বলছে, ভারতের জনসংখ্যা তাত্ত্বিক গবেষণার প্রেক্ষাপটে নিম্নলিখিত কোনটি জনসংখ্যার ঘনত্বকে সব থেকে ভালোভাবে সংজ্ঞায়িত করে। অপশনগুলো যদি দেখো, এসএসসি সিপিওতে দিয়েছে, একটি রাজ্যে শহরাঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা, মোট জনসংখ্যার সাথে নিযুক্ত ব্যক্তিদের সংখ্যা। দেখো ভাই, এত কিছু দেখার দরকার নেই, তুমি সবসময় মাথায় রাখবে প্রতি বর্গ কিলোমিটারে কত মানুষ বসবাস করছে, তাকে আমরা কি বলতে পারি, জনসংখ্যার ঘনত্ব। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে তুমি দেখো, একটি দেশে মোট জনসংখ্যাকে তার আয় দিয়ে ভাগ করা, এটা তো একেবারেই হবে না। প্রতি একর জমির ক্ষেত্রের জন্য ব্যক্তির সংখ্যা, অপশন সি, এটা কিন্তু সঠিক হয়ে যাবে। মানে প্রতি 1 বর্গ কিলোমিটারে মানুষ কত বসবাস করছে। যেমন বিহার এলাকা, ধরো জায়গাটা এইটুকুনি, কিন্তু সেখানে এত মানুষ বসবাস করছে, তার মানে কি প্রতি বর্গ কিলোমিটারে অনেক মানুষ বসবাস করছে। তাই অপশন সিটাই সঠিক উত্তর কিন্তু আমার মনে হচ্ছে। এরপরে চলে যাব আমরা, এরপরে কি প্রশ্ন দিয়েছে দেখো, বলছে 1901 সাল থেকে 2011 সাল পর্যন্ত ভারতের গ্রামীণ ও নগর জনসংখ্যার প্রবণতা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। এখন এই বিবৃতি থেকে প্রশ্ন বেশি দিচ্ছে, তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে, স্টেনোগ্রাফারের এক্সামে এসেছে। বলছে গ্রামীণ জনসংখ্যা নিরঙ্কুশ সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ জনসংখ্যা, হ্যাঁ অবশ্যই গ্রামীণ এলাকার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বুঝলাম, কারণ সেখানের মানুষেরা এখনো
4টে 5টা 6টা করে সন্তান নিয়ে যায়। শিক্ষার হার তাদের কাছে সেভাবে পৌঁছায়নি, তবে 2026-এ এখন গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য খুব কম দেখা যায়। এরপরে দেখো মোট জনসংখ্যার মধ্যে গ্রামীণ জনসংখ্যার শতকরা হার ক্রমাগত হ্রাস পেয়েছে। দেখো আগের যদি তুমি তুলনায় শতকরা দেখো, অনেক মানুষ ভাই গ্রাম ছেড়ে শহরে এসেছে, তো ওই শতকরা হারটা কিন্তু একটু হলেও কমেছে। তারপরে দেখো 1981 সালে শহরের জনসংখ্যা 10 কোটি ছাড়িয়ে যায়, একেবারে সত্য 10 কোটি ছাড়িয়ে গেছিল। একটা তথ্যে তোমাকে যদি আমি দেখাই তাহলে তুমি দেখতে পারবে সত্যিই তাই, জনসংখ্যা 10 কোটির উপরে ছাড়িয়ে গেছিল। এই দেখো তথ্যটা তোমাকে দেখাই, 1918-তে তুমি যদি দেখো এই ডাটাটা, 1918-তে আদমশুমারি করে দেখা গেছে জনসংখ্যা 10 কোটির উপর ছাড়িয়ে গেছে। তুমি যদি দেখো 1901 সালে 238 মিলিয়ন লোক বেড়েছিল, 2011-তে 1.2 বিলিয়ন। 2021-এর ডাটা কিন্তু এখনো আমাদের কাছে আসেনি, সেটা আসলে আমরা কি দেখতে পারবো যে প্রায় 140 কোটি ছাড়িয়ে, মানে 150 কোটি তো ছাড়িয়ে গেছে জনসংখ্যা, ঠিক আছে। তো আগের জনসংখ্যা থেকেও প্রশ্ন দিচ্ছে, 1981 সালের আদমশুমারি অনুযায়ী 10 কোটি মানুষ কিন্তু ছাপিয়ে গেছিল। তাহলে আমরা যে প্রশ্নটা করছিলাম, আমাদের 3টে অপশানই কিন্তু সঠিক, তাহলে উত্তর কি হবে? উপরের সবগুলোই সঠিক হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে সেটাকে একটু দেখব, দেখে বোঝার চেষ্টা করব, করার চেষ্টা করব। দেখো পরের প্রশ্ন বলছে, ভারতে বেশিরভাগ অংশে 2011 সালের আদমশুমারি জনসংখ্যা গণনা পর্বটি 2011 সালের ফেব্রুয়ারিতে পরিচালিত হয়েছিল। তারপরে দেখো একই সাথে তথ্য সংগ্রহ নিশ্চিত করার জন্য বাড়ির তালিকা ও আবাসন বা আদমশুমারি স্থগিত করা হয়েছিল। এবার বলি, এই তথ্যগুলোর ডাটা না জানলে উত্তর করতে পারবে না। কিভাবে বোঝাই দেখো, দেখো এই ডাটাটা তোমাকে জানতে হবে যে 2011-র যে সেন্সাস হয়েছিল সেখানে দুটো ভাগে সেন্সাস হয়েছিল। একটা ভাগ হচ্ছে বাড়ির তালিকা নেওয়া হয়েছিল, আর দ্বিতীয়ত সেই এলাকায় জনসংখ্যা কত রয়েছে, এই দুটো ভাগে কিন্তু কি করা হয়েছিল? সেন্সাস করা হয়েছিল। কবে থেকে শুরু হয়েছিল? এপ্রিল টু সেপ্টেম্বর জুড়ে 2010-এ এটা পরিচালিত হয়েছিল। বেশিরভাগ অংশে 9 থেকে 28 ফেব্রুয়ারি 2011 সালের মধ্যে এটি পরিচালিত হয়েছিল। প্রত্যেকটা ডাটা মনে রাখবে, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন করেছে। এরপরে দেখো ব্রিটিশ যখন ছিল ভারতে, 1818 থেকে 1931 অবধি জাতি, ধর্ম, বর্ণ, পেশা সব দিক থেকে জনগণনা কিন্তু করা হয়েছিল। এই ডাটাটা তোমাকে দেখালাম। এবার দেখো এখান থেকেই এই প্রশ্নটা এসেছে, বলছে ভারতের বেশিরভাগ অংশে আমরা দেখলাম 2011 সালের ফেব্রুয়ারিতে পরিচালিত হয়েছিল, সঠিক, এটা সঠিক। কিন্তু বাড়ির তালিকা ও আবাসন বা আদমশুমারি স্থগিত করা হয়েছিল, এটা কিন্তু সঠিক নয়। তাহলে অপশন এ সত্য আর হচ্ছে মিথ্যা, এটা কিন্তু অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিভাবে ডেপথে ঢুকে প্রশ্ন করছে। এরপরেরটা দেখো, ভারতের ব্রিটিশ শাসনকালে 1818 সাল থেকে 10 বার্ষিকী আদিমশুমারিতে নিয়মিতভাবে বর্ণের তথ্য সংগ্রহ করা হয়। ব্রিটিশ শাসনকালে আমি তোমাকে দেখিয়েছি 1881 থেকে 1931 অবধি, আমি যদি ভুল না করি 31 অবধি কি করা হয়েছিল? আদিমশুমারি করা হয়েছিল। অপশন সি, আমি একটু আগেই তোমাকে দেখিয়েছি, এই জায়গা থেকে প্রশ্ন করেছে। আমরা চলে আসবো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন বলছে এসএসসি ফেজ 30 বলছে, কি বলছে? 1921 থেকে 1921 থেকে 1951 সালে ভারতে মৃত্যুহার হ্রাসের কারণ কি? ভারতের মৃত্যুহার কমেছে কেন? এখানে একটা কনসেপ্ট তোমাকে বলি, ভারতের মৃত্যু না, মানে আগেকার দিনে ভারতের জন্মের সংখ্যা, মানে প্রচুর তো জন্ম হতো, জন্মের হার যেমন অনেক হাই ছিল, এক একটা বাড়িতে মিনিমাম 7 থেকে 8টা 9টা বাচ্চা হওয়া কমন ব্যাপার ছিল। তার সাথে সাথে যেহেতু স্বাস্থ্যের কাঠামো, আমরা বলতে পারি হসপিটাল, এছাড়া স্বাস্থ্যের পরিকাঠামো এতটা খারাপ থাকার কারণে মানুষ মরতো বেশি। তো সুতরাং আমরা দেখব জন্মের হারও যেরকম ছিল, মৃত্যুর হারও সেরকম ছিল। কিন্তু এই যে সালটা তুমি দেখতে পাচ্ছ 1921 থেকে 1951, এই সালে মৃত্যুর হার কমেছে। তার কারণ কি? আমাদের ভারতে আমরা দেখব এই সময় থেকে এই প্লেগ বলো, মহামারী বলো, সব কিছুর জন্য টিকা আসতে শুরু করে, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হতে শুরু করে, হসপিটাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিষেবা আসতে শুরু করে, যার ফলে মৃত্যুর হার কিন্তু কমেছে। দেখো অপশানে কি দিয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ উন্নত
উন্নত স্বাস্থ্য, স্যানিটাইজেশন, জন্মহার বৃদ্ধি না কৃত্রিম বুদ্ধিমত্তা? এটা খুব বুদ্ধি দিয়ে আমরা উত্তর করতে পারি, উন্নত স্বাস্থ্য এবং স্যানিটাইজার। এই কারণে কিন্তু কি হয়েছে ভারতের যে এই যে আমরা বলছি মৃত্যুর হার সেটা কিন্তু কমেছে। যদি এই কনসেপ্ট থেকে আরো আমাদেরকে প্রশ্ন করে তার জন্য দেখো এই যে ডাটাটা 1921-এর আগে যদি আমি বলি, এই 1911 থেকে 1921 এই সময়কালে না তুমি 10 বছরে দেখবে মানুষের মৃত্যুর হার প্রচুর ছিল। তারপরে কারণ ওই সময়টা না আমরা প্লেগ, মহামারী অনেক কিছু দেখেছি, ঠিক আছে, অনেক কিছু ছিল। তারপরে আস্তে 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 কি হচ্ছে, মৃত্যু হার কমছে। তার কারণ উন্নত স্বাস্থ্য, স্যানিটাইজার, যেমন কলেরা, প্লেগ, মহামারী প্রভৃতিগুলোকে নিয়ন্ত্রণ করা, টিকা আনা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। দেখো একটা বিবৃতিমূলক প্রশ্ন দিয়েছে, বলেছে মৃত্যুর হার একটি জনসংখ্যার প্রতি 100 জনে মৃত্যুর সংখ্যা পরিমাপ করে। একটা কথা বলি, এই মৃত্যুর হার বলো এটাকে নির্ণয় করার একটা ফর্মুলা রয়েছে। যেমন ধরো 1 বছরে বা 1 ইয়ারে, ঠিক আছে, 1000 জন মানুষের মধ্যে কতজন মানুষের মৃত্যু হচ্ছে সেটাকে বার করতে হয়। ধরো আমি বলছি 1 বছরে, ধরো 1 বছরে প্রথমে বার করা হয় যে 1 বছরে 1000 জন মানুষের মধ্যে কত মানুষ মরেছে বা কত মানুষ জন্মেছে। এই দুটো ডেট বা রেট নিয়েই কিন্তু কি হয়, এই যে মৃত্যুর হার কত, জন্মের হার কত, এটাকে বার করা হয়। মোটামুটি একটা অ্যাপ্রক্স ধারণা পাওয়া যায়। দেখো টোটাল তোমাকে এই 1000 জনের মধ্যে প্রথমে এরকম একটা বিষয় থাকবে, এখানে টোটাল জনসংখ্যা থাকবে বা মোট জনসংখ্যা থাকবে, আর এখানে 1000 জনের মধ্যে মৃত্যু কত হয়েছে সেটা ইন্টু 100 ইন্টু 1000, এটা করে কিন্তু ফর্মুলা বার করা হয়। তো এখানে যে প্রথম যে ব্যাপারটা বলেছে পরিসংখ্যান, সেটা একেবারে ভুল বলেছে। মৃত্যু হার একটি অঞ্চলের স্বাস্থ্য এবং মৃত্যুর প্রবণতা ট্র্যাক করতে সাহায্য করে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে। তাহলে অপশন এটা হয়ে যাচ্ছে মিথ্যে, 8টা হয়ে যাচ্ছে সত্য। আমরা অপশন ডিটাকে কিন্তু রাইট অ্যান্সার ধরতে পারি। পরের প্রশ্ন দেখো কি বলছে, জন্মহার প্রতি বছর 1000 জনে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা পরিমাপ করে। একেবারে সঠিক কথা, আমি বারবার বলছি, একটি এলাকায় 1000 জনের মধ্যে দেখা যায় জন্ম কত নিয়েছে, ঠিক আছে, তার সাথে আমরা কি করি, জনসংখ্যাটাকে দেখি এবং আমরা 1000কে দিয়ে ইন্টু করে দিই। এই ফর্মুলায় কিন্তু আমরা জন্মহার এবং মৃত্যুহার বার করে থাকি। আকর্ষণের কারণগুলির মধ্যে রয়েছে এমন সুযোগ যা মানুষকে নতুন ক্ষেত্রে আকর্ষণ করে। দেখো যদি তোমার এলাকায় তোমার এমন কিছু না থাকে যেখানে তোমার কাজের দক্ষতা তুমি দেখাতে পারছো না, টাকা রোজগার করছো না, তো তুমি তো আকর্ষিত হয়ে অন্য জায়গায় যাবেই। তোমার টাকার দরকার আছে, তুমি ভালোভাবে ফেসিলিটি নিয়ে বাঁচতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অন্য জায়গায় যেতে হবে। তো এই অপশন 2ও সঠিক উত্তর বলছে। 3 নাম্বার বলছে জন্মহারের তুলনায় মৃত্যুহার সবসময় বেশি না। আজকালকার দিনে 2026-এ দাঁড়িয়ে জন্মহার বাড়ছে কিন্তু মৃত্যুহার কিন্তু কমছে। মানুষ এখন এত বেশি মরছে না। সাপে কামড়ালেও আগে মানুষকে ট্রিটমেন্ট করা হতো না, মানুষ ওভাবেই মরে যেত, কিন্তু এখন সাপে কামড়ালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে। তাহলে অপশন সিটা সঠিক নয়। অপশন 4-এ বলছে আকর্ষণের কারণগুলির মধ্যে থাকতে পারে নাগরিক অস্থিরতা এবং চাকরি হারানো। অবশ্যই গ্রামীণ এলাকায় চাকরির সুযোগ কম, যদিও মানুষ কোথায় কাজ করে, অর্থের অভাবে কাজ থেকে ছাঁটিয়ে দেয়, কিন্তু সেই জায়গায় মানুষ যদি শহরে চলে যায়, শহরের দিকে আকর্ষিত হয়, সেখানে কাজ বেশি পাবে, স্থায়িত্ব চাকরি পাবে, ফেসিলিটি বেশি পাবে। তো সেই কারণে অপশন 4ও হয়ে যাবে সঠিক। তাহলে 1, 2, 4 ইজ এ রাইট অ্যান্সার। প্রত্যেকে কমেন্ট সেকশনে বোঝাও, আমাকে জানাও যে এইভাবে জনগণনা আগে পড়েছো কিনা, এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে জনগণনা থেকে এইভাবে প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে কনসেপ্ট ধরে ধরে প্রশ্ন দিচ্ছে, ওই ডাটাবেস থেকে প্রশ্ন দিচ্ছে না। জনসংখ্যা কোথায় বেশি, শিক্ষাকতার হার কোথায় বেশি, কেরলে বেশি, এগুলো আগের প্যাটার্ন ছিল, এখন প্যাটার্ন পরিবর্তন হয়েছে। কমেন্ট সেকশনে জানাবে প্রত্যেকের কেমন লাগছে। দেখো জন্মের হার আমি বলে দিয়েছিলাম, এই দেখো এখানে সুন্দর করে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি জন্মের হার কিভাবে বার করা হয়, মৃত্যুর হার কিভাবে বার করা হয়। আশা করছি প্রত্যেকে এই উত্তরগুলো করতে পারবে। চলো দেখো একটা প্রশ্ন, কিভাবে নতুনত্ব প্রশ্ন দিয়েছে, বলছে 2001 সালের আদমশুমারি অনুসারে
ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? আমরা জানি 2011-তে লাস্ট সেন্সাস হয়েছে, তাহলে 2011 থেকেই প্রশ্ন দেবে, কিন্তু না, 2011 ছাড়িয়ে 2001 থেকেও প্রশ্ন দিচ্ছে, তারও আগে থেকে প্রশ্ন দিচ্ছে। তাহলে জানতে হবে 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল। চলো আমরা একটু আরো সুন্দরভাবে বিষয়টাকে বুঝে নি যে লিঙ্গ অনুপাত কত ছিল। দেখো প্রথম থেকে তোমাকে যদি ডাটাটাকে একটু দেখাই, দেখো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, আমরা জানি যে ভারতের 28টা রাজ্য, 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল। এর মধ্যে তুমি যদি দেখো জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় হচ্ছে উত্তরপ্রদেশ, আর সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে। সবার প্রথম তুমি যদি জনসংখ্যায় দেখো রাজ্যের মধ্যে কে রয়েছে? উত্তরপ্রদেশ, 2 মহারাষ্ট্র, 3 বিহার, 4 আমাদের পশ্চিমবঙ্গ, 5 অন্ধ্রপ্রদেশ, 6 মহারাষ্ট্র, 7 তামিলনাড়ু এবং 8 কে রয়েছে? রাজস্থান। এটা হচ্ছে আমাদের কি জনসংখ্যার উপর ভিত্তি করে 8টা রাজ্য তোমাকে দেখিয়ে দিলাম। এবার তুমি দেখবে সব থেকে কম জনসংখ্যা কোন রাজ্যে। দেখো প্রথমে রয়েছে সিকিম, যার জনসংখ্যা কম, দ্বিতীয়তে রয়েছে কে? মিজোরাম, তৃতীয়তে অরুণাচল প্রদেশ, 4 গোয়া এবং 5 হচ্ছে নাগাল্যান্ড। এগুলো হচ্ছে পরপর যে রাজ্যগুলোতে জনসংখ্যা কম। এবার চলে আসবো লিঙ্গ অনুপাত, মানে একটা মহিলার পিছনে বা একটা পুরুষের পিছনে কতগুলো মহিলা জন্মেছে তাকে লিঙ্গ অনুপাত বলি। 2011-তে যেটা আমরা পেয়েছি, কেরলের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি, তারপরে পুদুচেরি, তারপরে তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ এবং তারপরে ছত্তিশগড় সর্বোচ্চ লিঙ্গানুপাত। এরপরে দেখব সর্বনিম্ন লিঙ্গানুপাত কোথায় রয়েছে। দেখো দামন দিউতে, দাদরা নগর হাভেলিতে, চণ্ডীগড়ে, দিল্লিতে এবং 5 হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে। এখানে আরও একটু ইনফরমেশন অ্যাড করে নাও। 2001 সালের আদিম শুমারি অনুযায়ী সর্বোচ্চ লিঙ্গ অনুপাত ছিল কেরলে 1058। এবার 2001-এ সর্বনিম্ন লিঙ্গানুপাত ছিল দামন এন্ড দিউতে 710টা, মানে 1000 জন ছেলের পিছনে মেয়েরা রয়েছে 710। এবার 2001-এ পুরো ভারতের লিঙ্গানুপাত ছিল 993। 2011 সালের লিঙ্গানুপাত অনুযায়ী সেটা বেড়ে হয়েছে 1943। এই জায়গা থেকে প্রশ্ন দেয়, দেখো বলেছে 2001 সালের আদিম শুমারি অনুযায়ী লিঙ্গানুপাত কত ছিল। অপশন এ 933। একটু আগেই দেখালাম, এই যে 2001 সালের লিঙ্গ অনুপাত ছিল 1933। 2001-এর ডাটা থেকে প্রশ্ন দিচ্ছে, সুতরাং আমাদের 2001ও পড়ে যেতে হবে, 11ও পড়ে যেতে হবে, পারলে তার আগের কিছু বিষয়গুলো দেখে যেতে হবে। তো তোমরা যদি এভাবে না পড়ো, আজকালকার দিনে প্রতিযোগিতামূলক জায়গায় তুমি ফাইট করতে পারবে না, কারণ সবাই খুব ভালোভাবে পড়ছে। তো তোমাকেও সবার থেকে এগিয়ে থাকতে হবে, তার জন্য প্রিভিয়াস ইয়ার ঘাঁটতে হবে। প্রিভিয়াস ইয়ার ঘেটে কি ধরনের প্রশ্ন জানতে চাইছে সেগুলোকে বুদ্ধি করে স্মার্ট ওয়ার্ক করে পড়ে যেতে হবে। যেভাবে ইয়োর স্টাডিতে ভিডিও আসে সেখানে আমরা সব কিছু তুলে ধরি। আশা করছি বুঝতে পারছো। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট সেকশনে জানাও। এর পার্ট 2 চাও কিনা সেটাও জানাও। যদি পার্ট 2 চাও অবশ্যই পার্ট 2 চলে আসবে। আজকের ভিডিও এত দূরই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।